প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাজমা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার খান মোহাম্মদ সাইদুজ্জামান 1962 সালের মার্চে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1958 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, অ্যাজমা বা শ্বাসকষ্ট দুটি আসলে একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেটি জানতে চাচ্ছি, অ্যাজমা বলতে আসলে আমরা কি বুঝছি? অ্যাজমা হচ্ছে আমাদের ফুসফুসের শ্বাসনালীর প্রদাহ, ক্রনিক প্রসেস, দীর্ঘমেয়াদী ইনফ্লামেশন, প্রদাহ হয়। আচ্ছা। যার ফলে শ্বাসনালীগুলান ফুসফুস ন্যারো হয়ে আসে, সংকুচিত হয়ে আসে, শ্বাসকষ্ট হয়। আচ্ছা। এখন এই অ্যাজমা এবং শ্বাসকষ্ট, আপনি বলছিলেন যে অ্যাজমা হলেই শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টর আরো অনেক কারণ আছে, আরো অনেক কারণ রয়েছে, কিন্তু অ্যাজমার কারণে যে শ্বাসকষ্ট হচ্ছে সেটি আসলে বোঝার উপায় কি? আচ্ছা, সেটা আমরা রোগীর প্রথম ইতিহাস নেই। ইতিহাস নিয়ে ওদের কারোর শ্বাসকষ্ট থাকে, কারো কাশি থাকে, কার বুকে চাপ অনুভব করে, কার বাঁশির মতো শব্দ হয়। আচ্ছা। তখন আমরা ধারণা করতে পারি তার শ্বাসকষ্ট হচ্ছে, হয়তো বা সিজনাল ভেরিয়েশন থাকে বা কার জন্মগত পরিবারের থাকে। আমরা ইতিহাসটা নেই। এরপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, মানে ফিজিক্যাল এক্সামিনেশন করি। এরপর কিছু ল্যাবরেটরি পরীক্ষা করে আমরা মোটামুটি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত হন, বা পরীক্ষা নিরীক্ষা কি শুরুতেই করেন নাকি ক্লিনিক্যালি আপনারা আগে অ্যাসেস করেন? আগে ক্লিনিকে অ্যাসেস করি। মেন হলো আমাদের প্রধানত ইতিহাসটা নেওয়া। ইতিহাস নেওয়ার পরে কোনো সেন্সিটিভিটি তার আছে কিনা, সংবেদনশীল কিছুতে আছে কিনা, এগুলো নেওয়ার পরে তারা আমরা ফিজিক্যালি তার এক্সামিনেশন করি, করে তার শ্বাসনালী যে বাতাস প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে সেটা আমরা স্টেথোস্কোপ দিয়ে বুঝতে পারি। আচ্ছা। কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারি। এরপর আমরা কিছু ইনভেস্টিগেশন করি, বিশেষ করে বুকের একটা এক্সরে করি এবং আমরা স্পাইরোমেট্রি করি, যেটি এই ধরনের শ্বাস প্রশ্বাস কষ্টটা রিভার্সিবল, মানে শ্বাসনালী বন্ধ হচ্ছে আবার খুলে যাচ্ছে। এবং আমরা কারোর স্পন্টেনিয়াস খুলে যায়, কাউকে আমরা ঔষধ দিয়ে পরীক্ষা করি যে ঔষধের পরে তার শ্বাস প্রশ্বাস খুলে যায়, এবং তখন আমরা রিভার্সিবল বলি এটাকে। আচ্ছা। তো যেটি বলছিলেন যে শ্বাসকষ্টজনিত অ্যাজমার বা অ্যাজমাজনিত শ্বাসকষ্ট যেটি বলেন না কেন, ঝুঁকিপূর্ণ আসলে কারা, বা কারা আসলে এটিতে বেশি আক্রান্ত হচ্ছে? এই শ্বাস প্রশ্বাসের যে অ্যাজমা বা হাঁপানি, যেটা বাচ্চাদেরই বেশি হয়, বাচ্চাদের বয়স্কদের হতে পারে। এটা ফ্যামিলিগত বেশি প্রিডিসপোজিশন থাকে, নির্দিষ্ট কিছু উপর। তারা ফ্যামিলিগত বলতে আপনি বংশগত? আচ্ছা, বংশগত ইয়া থাকে। তার মানে যদি বংশে কারো, এরপরে এর মধ্যে এনভায়রনমেন্টাল মানে পারিপার্শ্বিকতাও অনেক ফ্যাক্টর ট্রিগার হিসেবে কাজ করে। আচ্ছা, যেমন কি কি ফ্যাক্টর রয়েছে তাতে? যেমন ধরেন যে আপনার জেনেটিক্যালি যে বললাম বংশগত, তারপর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে ধরেন কেউ বিশেষ কিছু অ্যালার্জি, পোলেন, মানে ধুলাবালি, ফুলের রেণু, তারপর বাড়িতে কীট পতঙ্গের, তারপর তেলাপোকার বিষটা, অথবা শখ করে কেউ পোষেন, বিড়াল পোষেন, কুকুর পোষেন, এগুলো নিয়ে পশম, গরু ছাগলের বিষটা, খড়কুটা। আচ্ছা, কি কারণে সংবেদনশীল বা কিসে সংবেদনশীল আছে এটি কি বোঝার কোনো উপায় রয়েছে? হ্যাঁ, আমরা এটা সংবেদনশীল, আমাদের অ্যালার্জি টেস্ট আছে, এগুলো স্পেসিফিক আমরা বুঝতে পারি যে অ্যালার্জেন কোনটি ইয়ে করতে পারি, এবং ব্লাড অ্যালার্জি আইজি লেভেলটা বেড়ে যায়, এটা থেকে আমরা বুঝতে পারি। আচ্ছা, তো যখন আপনাদের কাছে রোগীরা আসে, কি ধরনের সমস্যা নিয়ে আসছে রোগীরা এবং কমপ্লেইনটা কি থাকে তাদের কাছে? এটা ম্যাক্সিমাম আমাদের রোগী যে আসে কাশি নিয়ে আসে, কার শ্বাসকষ্ট হয়, কার বুকের মধ্যে খুব চাপ অনুভব করে, কার বুকের মধ্যে বাঁশির মতো শব্দ হয়। এটা একটা মেন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। শিশুদের ক্ষেত্রেও কি একই? শিশুর ক্ষেত্রে বাবারা বলেন যে আমার বাচ্চা রাত্রে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারতেছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে, কাশতেছে, এই ধরনের সমস্যা নিয়ে শিশুরা আসে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা কি করেন, এরপরে ম্যানেজ করেন কিভাবে রোগীগুলোকে, বা আপনাদের ম্যানেজমেন্টে ডিপেন্ড করে? এটা হলো যে এটা তো মানে
কোনো জীবাণুঘটিত রোগ না, দীর্ঘমেয়াদী প্রদাহ। এই জন্য এটাকে প্রিভেনশনের দিকে আমরা বেশি জোর দিই এবং কন্ট্রোল করি, যাতে ডিজিজটা এই মুহূর্তে যেখানে আছে ব্রঙ্কোসগুলো ন্যারো হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস এটাকে সারা যায় ব্রঙ্কোডাইলেটর দেওয়া, প্রাথমিক তাকে নেবুলাইজেশন করে, তাকে অ্যান্টি ইনফ্লুয়েন্সা স্টেরয়েড ইনজেকশন দেওয়া তাকে সুস্থ করি। এবং অনেক ক্ষেত্রে অক্সিজেন লাগে, আমরা অক্সিজেন দেওয়া তাদেরকে প্রাথমিক পর্যায়ে করি এবং যেটা সংবেদনশীলটা বাইর করার চেষ্টা করি সে থেকে দূরে রাখার চেষ্টা করেন। এবং ব্রঙ্কোডাইলেটর হিসেবে আসলে কি কি দিয়ে থাকেন আপনারা? কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগীদেরকে যদি ইনহেলার বা এই জাতীয় কোনো ওষুধ দেওয়া হয় তারা কিন্তু সেটি নিতে চান না, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ তাদের প্রতি কি থাকে? সেটা না, আমরা তাকে বুঝাই, আমরা এটা আমাদের এডুকেশনটা হলো মেইন। হ্যাঁ, অ্যাজমা এডুকেশনটা দিতে হবে, শিক্ষাটা দিতে হবে, তারপর তাকে শর্তটা অবলম্বন করতে হবে, এডুকেট করতে হবে। না, এটা নিলে আপনার এটা হলো সবচেয়ে অল্প পরিমাণ ওষুধ লাগতেছে, আপনার শ্বাসনালী প্রসারিত হচ্ছে, আপনার শ্বাসকষ্ট কমে যাবে। হ্যাঁ, আর ট্যাবলেট তো একটু বেশি পাওয়ারে লাগে, সময় লাগে, ট্যাবলেটটা অ্যাবজর্পশন হয়ে সমস্ত সিস্টেমে যাবে, অন্যান্য সিস্টেমে যাবে, সেখানে কাজ করবে, তারপর আমাদের প্রধান লাংস সেখানে যেতে সময় লাগবে, তারপরে কাজ করবে, সাথে হার্টে যাবে, হার্টটা একটু ধরপার করবে। আর যদি আমি সরাসরি অল্প পরিমাণ সরাসরি শ্বাসনালীতে নিই তাহলে আমার শ্বাসকষ্টটা কমে যাবে এবং পরিমাণ খুব কম। এটা কুসংস্কারের কোনো কারণ নেই, দুশ্চিন্তার কারণ নেই এবং এটি আপনার জন্য উপযুক্ত, আপনার খুব ভালো হয়ে যাবেন দ্রুত। আচ্ছা, সাধারণত এক্ষেত্রে রোগীদেরকে আপনারা কি কি ধরনের ইনহেলার দিয়ে থাকেন বা কি কখন দিয়ে থাকেন? আমরা প্রথমে রিলিভার হিসেবে দেই, যে তাৎক্ষণিকভাবে কোনো নেবুলাইজার জন্য আমরা সালবিটামল দেই, যারা অ্যাকিউট শ্বাসকষ্ট নিয়ে আসছে। হ্যাঁ, তাদেরকে অ্যাকিউট হলে তাকে অক্সিজেন লাগবে, অক্সিজেন স্যাচুরেশনে থেকে অক্সিজেন দেই এবং তাকে কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দেই। আচ্ছা, দিয়ে আপনাদের ইনফ্লামেশনটা প্রথমে কমায়, এখানে ডায়াবেটিসটা কাজ করে। এবার দীর্ঘমেয়াদে আমরা ইনহেলার হিসাবে কর্টিকোস্টেরয়েড দিই অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনের জন্য। আচ্ছা, দীর্ঘদিন বলতে সেটি সারা জীবনে কি তাকে ব্যবহার করতে হবে এরকম? না, আমরা ওই প্রিভেন্টারটা দেই, সেটা ইনহেলারটা প্রয়োজনে ব্যবহার করবে, কিন্তু দীর্ঘমেয়াদে অনেকদিন ব্যবহার করলে তাতে একটা প্রাচীর সিস্টেম তাকে ভালো রাখবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, এমনি দীর্ঘমেয়াদে ব্যবহার করতে হবে। আচ্ছা, সাথে করে কি আরো কোনো ড্রাগ বা ওষুধ থাকে নাকি শুধু ইনহেলার দিয়ে তার হয়ে যায়? হ্যাঁ, ইনহেলার সাথে কিছু ওষুধ থাকে, আমরা কিছু প্রদাহ জন্য কিছু কেমিক্যালস দেই, লিগোটেন, এই জন্য আমরা মন্টিলুকাস ট্যাবলেট ব্যবহার করি। আচ্ছা, কোনো ডক্সিফেলিন ট্যাবলেট ব্যবহার করি। আচ্ছা, তো এই যে অ্যাজমা বা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট বা অ্যাজমাজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের আসলে কি কি ধরনের সমস্যা হতে পারে যদি চিকিৎসা সেভাবে সঠিকভাবে করা না হয়? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা কোনো জীবাণু ঘটিত না, কিন্তু কিছু কিছু ভাইরাস এটাকে প্রভাবিত করে এবং অ্যাটাকটা বাড়ায় দেয়। সুতরাং এটাকে আমাকে দেখতে হবে কিসের সংবেদনশীল, সেখান থেকে দূরে থাকতে হবে এবং আমার দীর্ঘমেয়াদী স্টেরয়েড যাতে ব্যবহার করবো আমরা ইনহেলার ফর্মে, হ্যাঁ, যাতে আমার সেন্সিটিভিটি কমে যায়, ইনফ্লুয়েন্স প্রদাহ কমে যায় এবং আমি পরে শর্ট অ্যাক্টিং বা লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর ব্যবহার করে আমি ভালো থাকবো, স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে সমস্যা যেটা হয় যে অনেক ডাক্তাররা আর রোগীর খোঁজখবর রাখেন না, এডুকেশন দেন না, রোগীরা যখন একটু ভালো হয়ে যায় তো আমি তো ভালো হয়ে গেছি, আর ওষুধ ব্যবহার করবো কেন? আচ্ছা, কয়দিন পর পর আপনাদের কাছে যাওয়ার পরামর্শ দেন আপনারা? তাকে সবসময় একজন চিকিৎসকের কাছে, বিশেষ করে রেসপিরেটরি মেডিসিন চিকিৎসকের শরণাপন্ন থাকতে হবে, সারা জীবনে তার অ্যাটাচে থাকা উচিত এবং মিনিমাম প্রথম তো প্রতি মাসে একবার দেখা করা উচিত, 6 মাস পরে একটু ভালো হলে তারপরে প্রতি 3 মাস পর বা 6 মাস পর অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে। আমরা কিন্তু শুনি একটা অ্যাকিউট কন্ডিশনের কথা যে অ্যাজমা অ্যাটাক হয়েছে, তো এই অ্যাজমা অ্যাটাকটা কি জিনিস এবং তাৎক্ষণিকভাবে আসলে তখন কি করণীয় রোগীদের বা তার যারা আশপাশের মানুষ আছে তাদের ক্ষেত্রে? আমরা যখন চিকিৎসাতে বলেই দিই, যখন আপনাকে যদি এরকম বারবার ঘন ঘন হয় তাহলে আপনার বাসায় একটা নেবুলাইজার মেশিন থাকতে হবে। হ্যাঁ, এবং আপনার কোনো যে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বা কোনো হসপিটালের সাথে একটু অ্যাটাচ থাকবেন, হ্যাঁ, সেখানে তাৎক্ষণিকভাবে চলে যাবেন। হ্যাঁ, কারণ আপনার অক্সিজেন সাপ্লাই যদি না যায় শ্বাসনালীতে, তাহলে তো আপনি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। সুতরাং আপনাকে অক্সিজেনটা, শ্বাস প্রশ্বাস না লিখলে অক্সিজেনটা দিতে হবে। হ্যাঁ, এই জন্য আপনি যত দ্রুত পারেন ডাক্তারের কাছে চলে যান, হসপিটালে চলে যান। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে প্রিভেনশনের বা প্রতিরোধের বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন এবং কি ধরনের পরামর্শ তাদেরকে দিয়ে থাকেন? অবশ্যই, এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে তা প্রিভেন্ট করা, হ্যাঁ, এবং পরিবেশটাকে সুন্দর রাখা। আমার পরিবেশটা যদি ভালো থাকে, আমার ঘরে যে আলো বাতাস ভালো থাকে, ধুলাবালি যদি না থাকে, আমি সংবেদনশীল পোকামাকড় না থাকে, হ্যাঁ, চলাফেরায় ধুলাবালি না থাকে, তাহলে আমার এটা অ্যাটাকটা হবে না। এবং আমাকে কোন কোন ক্ষেত্রে বাড়ে সেই ক্ষেত্রে থেকে দূরে থাকতে হবে।
আচ্ছা, মোট কথা পরিষ্কার এবং একটি ভেন্টিলেশন বা বায়ু প্রবাহ চলছে এমন জায়গাগুলো একজন অ্যাজমার ঝুঁকি প্রবণ যে মানুষ তাদের জন্য উপকারী। আচ্ছা স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। ধন্যবাদ আপনাকে, দর্শকবৃন্দদেরকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অ্যাজমার বিভিন্ন সমস্যা এবং শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ আমরা জানতে পারলাম। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে হ্যান্ডসের এগুলো দেখাচ্ছিলাম, এক্সারসাইজগুলো আমরা মানে করলাম, দেখালাম। এটা হচ্ছে সেকেন্ড মুভমেন্ট। আমরা দেখাবো শুধুমাত্র তিনটা মুভমেন্ট হ্যান্ডসের। প্রথম দিন যে জিনিসটা করেছি ওটা হচ্ছে পাম্পিংয়ের জন্য। আজকে আমরা দেখাবো যে কীভাবে বেসটাকে আমরা তৈরি করবো। এটা হচ্ছে মোর অফ এ ম্যাস বিল্ডিং মুভমেন্ট। এটাও আমরা বিগিনার্স, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স তিনটার এইভাবে আমরা ভাগ করে নিব শুধুমাত্র রিপিটেশন অনুযায়ী, কিন্তু মুভমেন্টটা সেমই থাকবে। তবে আমরা ভেরিয়েশনটা আমরা কিন্তু দেখাচ্ছি হচ্ছে আপনাদের স্মিথ মেশিনের মাধ্যমে এবং ডাম্বলসের মাধ্যমে। যদি ওই ধরনের অ্যাক্সেস না থাকে, কেউ যদি মনে করে ফ্রি ওয়েটে করবে তাহলে সেই ফ্রি ওয়েটেও করতে পারবে, এবং কেউ যদি মনে করে যে হ্যামার কার্লটা দিয়ে করবে, বারবেল দিয়ে করবে, রিভার্স গ্রিপ কার্ল, বারবেল কার্ল অথবা প্রিচার হ্যামার কার্ল, তাহলে ভেরিয়েশনে ভাবে সে ওই জিনিসটাও কিন্তু ইনক্লুড করতে পারবে। আমরা শুধুমাত্র বেসিকটা দেখাচ্ছি, এরপরে যার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী অথবা জিমের ইকুইপমেন্ট অনুযায়ী অথবা বাসার অ্যাক্সেসিবিলিটি যে সমস্ত ইকুইপমেন্ট থাকে ওটা অনুযায়ী সে আপনি নিজের মতো করে প্রোগ্রামটা করে নেবেন, সেট করে নেবেন। আপনি দেখুন আমরা কীভাবে বেসিক মুভমেন্টটা আমরা দেখাচ্ছি। ওকে সাজ্জাদ, রেডি? ওকে, প্রথমে যে জিনিসটা করবো আমরা ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। এটাকে আমরা ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস আসলে বেসিক্যালি যেটা হয় এটা হচ্ছে ট্রাইসেপের ম্যাস বিল্ডিং মুভমেন্ট। এবার এটা খুবই বেসিক একটা এক্সারসাইজ, এটা কোনো অ্যাডভান্স মুভমেন্ট না। আমরা বেসিক মুভমেন্টটাকে একটু অ্যাডভান্স করে নিচ্ছি, শুধুমাত্র যে আমরা যেগুলো বলেছিলাম যে সমস্ত প্রবলেমগুলো আমরা করা যাচ্ছে না, ফিক্স করা যাচ্ছে না রেগুলার প্রোগ্রামে, এটা কীভাবে কুইক ফিক্স আমরা করতে পারবো শুধুমাত্র দেওয়ার মাধ্যমে, প্রায়োরিটি দেওয়ার মাধ্যমে এক্সারসাইজগুলো আমরা দেখাচ্ছি। এখন দেখুন কীভাবে সে মারছে। ওকে, রেডি? ওকে, দিস ইজ নর্মাল ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। একটা জিনিস খেয়াল করবেন, কারো ফ্লেক্সিবিলিটি অনুযায়ী হয়তো বেশি ক্লোজ সে করতে পারবে না। যদি বেশি ক্লোজ সে করতে নেয় তাহলে যে জিনিসটা হবে তার রিস্টে প্রবলেম হবে, তাহলে সে একটু ওয়াইড করে নিবে। এটা যার যার সুবিধা মতো ফ্লেক্সিবিলিটির উপরে করছে, ডিপেন্ড করছে। ওকে, রেডি? গো, স্টপ। ওকে, এখান থেকে স্ট্রেটলি সে চলে যাবে হ্যামার কার্ল। হ্যামার কার্ল আমি যেটা বলছিলাম এটা কিন্তু একই সাথে কাজ করবে বাইসেপ এবং ফোর আর্মসকে, এবং দুইটাই কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হবে। এই জন্য এটাকে আমরা বলি ম্যাস বিল্ডিং মুভমেন্ট, কারণ যদি দুইটা মাসলকে একসাথে কম্পাউন্ডলি আইসোলেট করছে এটা। রেডি? গো। ইয়েস, এটা কিন্তু খুব বেসিক একটা মুভমেন্ট। এটা ভেরিয়েশন থাকতে পারে হচ্ছে বারবেল দিয়ে করার সময় শুধু আপনাকে গ্রিপটাকে রিভার্স করে নিলেই হ্যামার কার্লের যে বেনিফিটটা সেম বেনিফিট এবং সেম মাসলটাকে আপনি হিট করবেন। ওকে, রেডি? স্টপ। ওকে, এখন একটা জিনিস আমি একটু মেনশন করে রাখি যে ক্লোজ গ্রিপের ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি হয় সবারই, ওই জিনিসটা কীভাবে ফিক্স করতে হয় আমি জাস্ট একটা মুভমেন্টের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে দাদা, শুয়ে পড়ুন। ওকে, স্ট্রেট রাখো, পাঞ্চিং মুভমেন্ট, পাঞ্চিং মুভমেন্ট, এইভাবে রাখার চেষ্টা করুন। আচ্ছা দাঁড়াও, ইয়েস, গো। ইয়েস, এখন যে অবস্থায় এটা করছে, ক্লোজ গ্রিপটা করছে, একটা জিনিস খেয়াল করেন, তার গ্রিপটা কিন্তু মোটামুটি স্ট্রেট আছে। ওকে, এখন এই মুভমেন্টটা কখন করবেন আপনি? ওকে, রাখো। এখন এই মুভমেন্টটা আমরা অনেক সময় ভেরিয়েশন হিসেবে আমরা অনেককে দিই। দ্য রিজন হচ্ছে নর্মাল ক্লোজ গ্রিপ কিন্তু আমরা হাতটাকে এই মোশনে রাখি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মোশনে রাখলে যে জিনিসটা হয় আপনার এই সাইডের এলবোতে একটা পেইন হয়। দিস ইজ ভেরি কমন, যারা করছে পরে ব্যথাটা কেন হচ্ছে তারা বুঝতে পারে না, রেস্ট নিয়ে থাকে, 2-3 মাস পর এক্সারসাইজ শুরু করে আবার সেম ব্যথাটা হয়। দিস ইজ ভেরি কমন। আবার অনেক সময় দেখা যায় যে যারা এক্সারসাইজটা ঠিক মতো করতে পারে না, ঠিক নেই, তার হাতটাকে এইভাবে করে যদি এইভাবে করে তাহলে ব্যথাটা হবে ঠিক এই জায়গাতে, এবং কন্টিনিউয়াস যদি এই জায়গাতে এবং এই জায়গাতে ব্যথা হতে থাকে, যেটা ওয়েট ট্রেনিং একটা কমন উইকনেস থাকে, কমন একটা ইনজুরি হয়, সেটাকে আমরা বলি টেনিস এলবো। তখন কিন্তু এই জিনিসটা ডেভেলপ হয়ে যাবে। যদি একবার টেনিস এলবো হয়ে যায়, ইটস এ লাইফ লং সিস্টেম, এটা থেকে বের হয়ে আসা খুব ডিফিকাল্ট। যদি দেখেন যে কখন এই ধরনের ফিল করছেন, আমরা যেটা বলি রেস্ট নেবেন না, এক্সারসাইজ স্টপ করবেন না, ওয়েটটাকে কমিয়ে দিয়ে হাতটাকে স্ট্রেট রাখেন।
স্ট্রেট রেখে যদি মুভমেন্টটা করেন, হ্যাঁ কিছুটা কম পড়বে আপনার মাস্কুলার এক্সারসাইজে, কিন্তু আপনার স্ট্যাবিলাইজে কিছু মাসল থাকে, সেই মাসলগুলো স্ট্রং হয়ে যাবে, যাতে পরবর্তীতে আপনি যে হাত বাঁকা করে করবেন তখন এই জায়গায় কোনো প্রেশার পড়বে না। এতে যে জিনিসটা হবে, আপনার স্ট্যাবিলাইজার মাসলগুলো স্ট্রঙ্গার হয়ে যাবে। এই জন্য যাদের এই ধরনের কোনো ইনজুরি আছে তারা একটু ভেরিয়েশন করে এইভাবে যদি করেন, তাহলে আপনারা ইনজুরি থেকেও বেরিয়ে আসতে পারবেন। প্রিয় দর্শক, গাউট বা বাতের ব্যথায় কোন কোন খাবার তাদের জন্য উপকারী তা নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের অতি পরিচিত একটি রোগের নাম হচ্ছে বাত বা গাউট। এই বাত বা গাউট দেখা যায় সাধারণত যখন রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। রক্তের এই ইউরিক অ্যাসিড তৈরি হয় মূলত পিরুন নামক একটি কম্পাউন্ডের ব্রেকডাউনের ফলে। রক্তের এই ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার ক্ষেত্রে পিউরিনটাই মূলত একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। আমরা যদি হাই পিউরিন ফুড গ্রহণ করে থাকি, সেক্ষেত্রে রক্তে বা সিরামে ইউরিক অ্যাসিড লেভেল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আমরা জানি যে মেল বা ফিমেল সবার ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের একটা স্বাভাবিক একটা লেভেল থাকে। যখন রক্তে এই ইউরিক অ্যাসিড লেভেল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, তখনই কিন্তু দেখা যায় যে বাত বা বিভিন্ন ধরনের হেলথ প্রবলেম হয়ে থাকে। আর এই বাতটাই হচ্ছে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের জন্য মূল একটি কারণ। আর এই বাতই হচ্ছে আর্থ্রাইটিসের অন্যতম একটি কারণ। এই বাত সাধারণত হয়ে থাকে বা ইউরিক অ্যাসিডের পরিমাণটা সবথেকে বেশি বেড়ে যায় কিন্তু বিভিন্ন ধরনের জয়েন্টে। তাই আমাদের খাদ্য ব্যবস্থা এমন হওয়া উচিত যেন রক্তে কোনোভাবেই ইউরিক অ্যাসিড বেড়ে না যায়। যেহেতু পিউরিন থেকেই আমাদের এই ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়, তা আমাদেরকে চেষ্টা করতে হবে যথাসম্ভব যেন খাদ্যে কোনোভাবেই পিউরিনটা না বেড়ে যায় বা ইউরিক অ্যাসিড কোনোভাবেই যেন বেড়ে না যায়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে একটা চার্ট ফলো করতে পারি, যেমন হাই পিউরিন ফুড, মিডিয়াম পিউরিন ফুড এবং লো পিউরিন ফুড। পিউরিনের সবথেকে রিচ একটি সোর্স হচ্ছে রেড মিট, সি ফুড, লেন্টিলস, তারপর হচ্ছে অ্যালকোহল ইত্যাদি। আমরা কয়েকটা খাদ্যের মাধ্যমে কিন্তু আমাদের এই বাতের প্রবলেমটাকে অনেকাংশে কমিয়ে নিতে পারি, যেমন ওমেগা 3 জাতীয় খাবার লাইক ফিশ, ভিটামিন সি, লেমন, হাই ফাইবার ফুড, লো ফ্যাট ডেইরি প্রোডাক্টস, স্ট্রবেরি, চেরিসের একটি বিশেষ গুণ রয়েছে, এতে রয়েছে ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স যা আমাদের ইউরিক অ্যাসিডটাকে কমাতে অনেক বেশি পরিমাণে হেল্প করে থাকে। বাত বা গাউট কমানোর আরও একটি সহজ উপায় হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু পানি খেতে হবে। আর এই পানির যদি আমরা প্রচুর পরিমাণে খাই, তাহলে যেটা হবে যে ইউরিক অ্যাসিডটা কমার পাশাপাশি আমাদের বডিতে যে টক্সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু বডি থেকে ফ্লাশ আউট হয়ে যাবে। তাই বাত বা গাউটের মতো একটা পেইনফুল ডিজিজকে কমানোর জন্য আমাদেরকে অবশ্যই একটা হেলদি ডায়েট অথবা লো পিউরিন ডায়েট ফলো করতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। লেবু খেলে দ্রুত ঘা সারে, তাই অপারেশনের পর রোগীকে অবশ্যই লেবু খেতে দেবেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, সাইকিয়াট্রিকরা হচ্ছেন ডক্টরস অ্যান্ড ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা কিন্তু আসলে ডাক্তার নয়। তো কিন্তু তারা কি, তাহলে কিন্তু তারা যে জিনিসটা হচ্ছে যে অ্যাসেস করার, যে কোনো মানুষ যখন কোনো ক্রাইসিসে পড়ছে, যে কোনো মানুষ যখন ডিস্ট্রেস হচ্ছে, ট্রমাটিক হচ্ছে, তখন তাদেরকে কি করা হচ্ছে, তাদের এই যে নিরাপত্তাহীনতা, চাপ, এই জায়গাগুলোতে তারা কোথায় আসলে যাবে, এটা অ্যাসেস করা। তাদেরকে সাইকিয়াট্রিকের কাছে যেতে হবে, কাউন্সেলিং লাগবে, বা তাদের সেই ক্ষেত্রে কি সাপোর্টটা দরকার, ইমিডিয়েট সাপোর্টটা কি দরকার, সেই অ্যাসেসমেন্টের জন্য ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।